প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। যারা এবার নটরডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি জীববিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আলোচনা করব এবং এটা আমার কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রথম ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে জীববিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট তথ্যগুলি তোমাদেরকে দেখাবো এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক জীববিজ্ঞানের প্রথম অধ্যায়। জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা প্রথম জানবো যে বায়োলজি কি। আমরা জানি যে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয়। এটি দুটি গ্রিক শব্দ নিয়ে গঠিত, একটা হলো বায়ুস এবং আরেকটা হলো লোগোস। বায়ুস শব্দের অর্থ আমরা জানি জীবন এবং লোগোস শব্দের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান। আমরা যদি আরো একটু ডিটেলস বলি যে জীববিজ্ঞান বলতে বোঝানো হয় বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে জীবের জন্ম, জীবের বৃদ্ধি, জীবের মৃত্যু, জীবের গঠন, জীবের উপকারিতা অপকারিতা, হ্যাঁ, জীবের শারীরবৃত্তীয় গঠন, সব ধরনের জীব নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, সেটিকে বলবো আমরা বায়োলজি বা জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের দুটি শাখা আছে। আমরা জানি একটা হলো ভৌত জীববিজ্ঞান, আরেকটা হলো ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান বলতে আমরা বুঝি যেখানে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। জীবের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো ভৌত জীববিজ্ঞান। আর একটা হলো ফলিত শাখা, যেখানে মানে যে শাখায় আহ, জীবের উপকারিতা অপকারিতা, বিভিন্নভাবে কিভাবে উপকার করা মানে উপকারে লাগানো যায়, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করা হয়। সেটা বলা হচ্ছে ফলিত শাখা। অর্থাৎ সেখানে তাত্ত্বিক জিনিস নয়, মানে প্রয়োগটা নিয়ে আলোচনা করা হয়। হুম সেটাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেমন অঙ্গ সংস্থান, জীবের সার্বিক অঙ্গ সংস্থান, দৈহিক গঠন, এগুলো নিয়ে আলোচনা করে অঙ্গ সংস্থানে। শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমিতে জীবের শ্রেণীবিন্যাস, উদ্ভিদ, প্রাণী, অণুজীব, তাদের যে শ্রেণীবিন্যাস এবং তাদের রীতিনীতিগুলো নিয়ে টেক্সোনমিতে আলোচনা করা হয়। শারীরবিদ্যাতে আলোচনা করা হয়, শারীরবিদ্যা বলতে ফিজিওলজি, জীবের নানান অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, সেচন, উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি আছে, যেমন জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, হ্যাঁ, অর্থাৎ এগুলো নিয়ে আলোচনা করা হয়। আর কোষবিদ্যাতে আমরা জানি যে কোষের গঠন, কাজ, বিভাজন, এগুলো। তারপর আছে বংশগতি বা বিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স হলো যেখানে জিন এবং জিনের গঠন, জীবের বংশগতি, বংশগতি রোগ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর আছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। আমরা জানি যে বাস্তু ইকোলজি থেকে পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক, পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর আছে এন্ডোক্রাইনোলজি বা হরমোন। জীবের যে হরমোন, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে হরমোন হয়, হরমোন কিভাবে উৎপত্তি হয়, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর চলে যায় ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের মধ্যে আছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাইনোটোলজি, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ জীবাশ্ম কিভাবে তৈরি হয়, পৃথিবীর উৎপত্তি, তারপরে জীবাশ্ম আহ, গঠন, সবগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর জীব পরিসংখ্যান বিদ্যার মধ্যে আছে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। পরিসংখ্যানের একটা অংশ, সেটা হলো জীব পরিসংখ্যান, সেগুলো নিয়ে আলোচনা করে। জীব পরবিদ্যা বা প্যারাসাইটোলজি, পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী, রোগ, হ্যাঁ, কিভাবে রোগ তৈরি করে, সবগুলো নিয়ে আলোচনা করে পরজীবী। আর মৎস্য বিজ্ঞান আছে মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করে। তারপর আছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, হ্যাঁ, এসব অণুজীবের জন্ম, বৃদ্ধি, তারপরে তাদের বিভাজন বা সংখ্যা বৃদ্ধি, উপকারিতা অপকারিতা, এগুলো নিয়ে আলোচনা করে। তারপর আছে চিকিৎসা বিজ্ঞান। তোমরা জানো যে মেডিকেল সায়েন্স, মানব দেহ, রোগ চিকিৎসা সম্পর্কিত যত ধরনের কার্যকলাপ আছে চিকিৎসা বিজ্ঞানে আলোচনা করা হয়। আর জিন প্রযুক্তি বা যেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি আর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ জিন প্রযুক্তির সাহায্যে কিভাবে ফসলের উন্নয়ন ঘটানো যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের শিল্প ক্ষেত্রে, তারপরে কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে জিন প্রযুক্তি নিয়ে যে কাজ হচ্ছে, এগুলোর ব্যবহার সম্পর্কিত কাজ হলো জিন প্রযুক্তি। প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি বলতে বোঝায় জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কে। তারপর আছে সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজি, আর সামুদ্রিক যত জীব আছে, হুম, এবং সমুদ্র সম্পর্কিত গবেষণা, সেটাকে বলা হচ্ছে মেরিন বায়োলজি। বন বিজ্ঞান হলো বন এবং বন সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ, হ্যাঁ, এগুলো বনের উন্নয়ন, এগুলো নিয়ে আলোচনা করে বন জীববিজ্ঞানে। আর আরেকটা আছে জীব প্রযুক্তি, খুব ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজি।
অর্থাৎ যেখানে মানব এবং পরিবেশের কল্যাণে জীবের ব্যবহার সম্পর্কিত যে প্রযুক্তি সেটাকে বলা হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তিতে কিভাবে যেমন রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করা হয়, টিস্যু কালচার, তারপর টিস্যু কালচারের যে গুরুত্ব, রিকম্বিনেন্ট ডিএনএ এর গুরুত্ব, এসব নিয়ে আলোচনা করে জীব বায়োটেকনোলজিতে। তারপর হচ্ছে ফার্মেসি বিজ্ঞানে আছে ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, বায়োইনফরমেটিক্স, এটাও খুব একটা ইম্পর্টেন্ট এবং আধুনিক একটা বিষয়, যেখানে কম্পিউটার, তারপর জীববিজ্ঞান, কম্পিউটার, গণিত এবং আইসিটি সম্পর্কিত একটা আন্তঃবিষয়ক বিজ্ঞান। হ্যাঁ, যেখানে ডিএনএ, আরএনএ, জিনোম এর গঠন, সংগ্রহ, তাদের সংরক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করা হয় বায়োইনফরমেটিক্স। তো এগুলো ছিল ফলিত জীববিজ্ঞানের শাখা। এবার আমরা দেখব জীবের শ্রেণীবিন্যাস। আমরা জানি যে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রায় উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব রয়েছে। তো এগুলো সম্পর্কে আমাদের জানার জন্য, সঠিকভাবে জানার জন্য এগুলো শ্রেণীবিন্যাসের খুব প্রয়োজন আছে। তো এই শ্রেণীবিন্যাস করলে আমরা কি জানি? শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎ সম্পর্কে আমরা সহজভাবে এবং অল্প সময়ে, অল্প পরিশ্রমে জানতে পারি। তা এই শ্রেণীবিন্যাসের জন্য যে খুব অবদান রেখেছেন যে বিজ্ঞানী, তিনি হলেন সুইডিশ প্রকৃতিবিদ কেরোলাস লিনিয়াস। তিনি কিন্তু শ্রেণীবিন্যাসের জনক। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা আমরা জানি যে মানব কল্যাণে খুব অল্প সময়ে পৃথিবীর যত উদ্ভিদ, প্রাণী, অণুজীব আছে তাদের সম্পর্কে জানা, তারা কোনটা উপকারী কোনটা অপকারী, তাদের বাসস্থান, আবার সবকিছু সম্পর্কে এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি। একটা শ্রেণীবিন্যাস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস। তোমরা পড়েছো তোমাদের এসএসসি পরীক্ষা যারা দিয়েছো, 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসটা বিজ্ঞানী আর এস হুইটেকার নামে একজন বিজ্ঞানী 1969 সালে তিনি এই এই শ্রেণীবিন্যাসটা প্রদান করেন। তিনি কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, জীবদেহ কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্যপত্রে ভিত্তি করে তিনি এই শ্রেণীবিন্যাসটা দিয়েছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে এই হুইটেকারের শ্রেণীবিন্যাসটাকে কিছু পরিবর্তন করে বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই 2টি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। অর্থাৎ হুইটেকার যে 5টা রাজ্য দিয়েছিল, রাজ্য 1, 2, 3, 4, 5, এই রাজ্য 5টাকে তিনি আরো 2টা সুপার কিংডমে ভাগ করেন। তো আমরা যদি একটু দেখি, আমরা এটা দেখি যে জীবজগৎকে প্রথমে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, একটা হলো প্রোক্যারিওটা আর একটা হলো ইউক্যারিওটা। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। সুপার কিংডম 1 কে একটা মাত্র রাজ্যে ভাগ করা হয়েছে, এটা রাজ্য 1 মনেরা। আর সুপার কিংডম 2টাকে 4টা রাজ্যে ভাগ করা হয়েছে, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আমরা এখন এই জিনিসগুলোর খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো জানলেই আমাদের কাজ হয়ে যাবে। যেমন সুপার কিংডম 1, এটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা বলতে আদিকোষী জীবদেরকে বোঝানো হয়, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং যারা আণুবীক্ষণিক জীব। এবং এই সুপার কিংডমের আন্ডারে আছে রাজ্য 1 মনেরা। আমরা মনেরা বলতে জানি যে এটা এককোষী ফিলামেন্টাস, একটির পরে একটি লম্বা কোষ, লম্বালম্বি যুক্ত ফিলামেন্ট গঠন করে এবং কোলোনিয়াল। তাদের দেহে কিন্তু কি নাই, অর্থাৎ তাদের কোষীয় অঙ্গাণু হিসাবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, জালিকা এগুলো কিছু নাই, কিন্তু কি আছে? রাইবোজোম আছে। হ্যাঁ, তাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। এবং তারা বিভাজন পদ্ধতিতে অর্থাৎ তাদের সংখ্যা বৃদ্ধি করে থাকে এবং তারা খাদ্য যে গ্রহণ করে, খাদ্য গ্রহণ করার পদ্ধতিটা হলো শোষণ পদ্ধতিতে তারা খাদ্য গ্রহণ করে। যেমন নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া, উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া, মনে রাখতে হবে। আর সুপার কিংডম 2 যেটাকে বলি আমরা ইউক্যারিওটা, এর একটা বলা হয় প্রকৃতকোষী জীব। এদের নিউক্লিয়াস সুগঠিত, এবং এরা একক বা দলবদ্ধভাবে বাস করে। তো এই সুপার কিংডমের অধীনে আছে রাজ্য 2 প্রোটিস্টা। প্রোটিস্টা বলতে আমরা বুঝি এককোষী বা বহুকোষী। তাদের ক্রোমাটিন বস্তু, ডিএনএ এবং আরএনএ প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। যেমন একটু আগে আমরা মনে রাখতে বলছিলাম যে কোষে অঙ্গাণুগুলো নেই, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিছুই নেই। বাট প্রোটিস্টাতে কিন্তু আছে। এজন্যই তারা কিন্তু কি সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ প্রকৃতকোষী। এবং তাদের যে খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে করে থাকে। কারণ তাদের যে ক্লোরোপ্লাস্ট আছে, প্লাস্টিড থাকার কারণে তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার সংগ্রহ করে। এবং তাদের যে কোষ বিভাজন, সেটা হলো মাইটোসিস পদ্ধতিতে মাধ্যমে তারা ওজন ও প্রজনন ঘটে থাকে। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কারা? উদাহরণ হিসেবে আছে এমিবা, প্যারামেসিয়াম এবং
এককোষীয় বহুকোষীয় শৈবালগুলো এই প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। তারপরে আমরা চলে যাব রাজ্য ফাঞ্জাই। রাজ্য 3 নম্বর রাজ্য ফাঞ্জাই, এটাকে বলবো আমরা ছত্রাক। অধিকাংশ স্থলজ, মৃতজীবী ও পরজীবী। আমরা জানি যে ছত্রাকগুলো বেশিরভাগই স্থলজ, কিছু মৃতজীবী এবং পরজীবী। মৃতজীবী মানে মৃত বস্তু থেকে তারা খাবার সংগ্রহ করে, পরজীবী মানে অন্যের জীবের উপর অবস্থান গ্রহণ করে এবং সেখান থেকে খাবার গ্রহণ করে। তো এখান থেকে যেটা আমরা খুব মনে রাখতে হবে সেটা হলো ছত্রাকের কোষপ্রাচীর। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের কোষপ্রাচীরটা কাইটিন বস্তু দিয়ে গঠিত এবং ছত্রাকের যে খাদ্য গ্রহণ পদ্ধতি সেটা শোষণ পদ্ধতিতে ঘটে। ছত্রাকের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, অর্থাৎ তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এবং ছত্রাকগুলো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণ হলো ইস্ট, যেটাকে আমরা স্যাকারোমাইসিস ছত্রাক বলি, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো হলো তোমার ফাঞ্জাইয়ের অন্তর্ভুক্ত। তারপর রাজ্য 4 প্লান্টি, অর্থাৎ প্লান্ট আমরা যেগুলো বলি, এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস হচ্ছে দুটো ভিন্ন আকৃতির গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, একটা পুরুষ গ্যামেট। অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্ত পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌনজনন হয় সেটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। উদাহরণ যদি দিই, উন্নত সবুজ উদ্ভিদ সমূহ, আম গাছ, জাম গাছ, যত গাছ আমরা দেখতে পাই চারপাশে, সবগুলাই কি প্লান্টি জাতীয়। এখানে প্লান্টির বিভাগগুলো ছকের মাধ্যমে দেখা যাচ্ছে। প্লান্টিকে দেখো দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ব্রায়োফিটা আর একটা ট্রাকিওফাইটা। ব্রায়োফিটা হলো পানি সংবহনতন্ত্রবিহীন উদ্ভিদ, যেমন মজবর্গীয় উদ্ভিদ। পানি সংবহনতন্ত্র অর্থাৎ পানি চলাচলের যে তন্ত্র সেগুলো নেই। আর ট্রাকিওফাইটাতে পানি সংবহনতন্ত্র বিশিষ্ট উদ্ভিদ, পানি চলাচল, খনিজ লবণ চলাচলের জন্য যে তন্ত্র রয়েছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে পানি সংবহনতন্ত্র। এই ট্রাকিওফাইটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফার্নবর্গীয় উদ্ভিদ সমূহ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদগুলো তোমরা জানো যে সাইকাস, এরকম। তারপরে সাইকাস আছে, তারপরে নিটাম, হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলোই আছে বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদ। আর আবৃতবীজী উদ্ভিদ তো তোমরা দেখোই, ফার্নবর্গীয় উদ্ভিদ। তাহলে এই 3টা হলো তোমার ট্রাকিওফাইটা, তাদের মধ্যে কি পানি সংবহনতন্ত্র আছে। তারপরে লাস্ট যে রাজ্যটা সেটা হলো এনিমেলিয়া। আমরা জানি যে যত এনিমেল আছে পৃথিবীতে সবগুলো এনিমেল মিলিয়ে রাজ্যের। এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। এদের কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষগহ্বর নেই। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এনিমেল জাতীয় প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, প্লাস্টিড নাই, কোষগহ্বর নাই। তো যেহেতু প্লাস্টিড নাই, তাই তারা কি নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তার মানে এরা পরভোজী এবং যে খাদ্য গ্রহণ পদ্ধতি সেটাকে বলা হয় গলাধকরণ করে। ওরা দেহে মানে গলাধকরণ করে খাদ্য গ্রহণ পদ্ধতি। এবং তাদের দেহের মধ্যে কি জটিল টিস্যু রয়েছে এবং ওরা যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে থাকে। ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণের যে স্তর সৃষ্টি হয় সেটা হলো ভ্রূণ বিকাশের সময়। তারপরে আসবো আমরা শ্রেণীবিন্যাসের ধাপ। পৃথিবীতে যত উদ্ভিদ, প্রাণী, অণুজীব আছে তাদেরকে যে শ্রেণীবিন্যাস করা হয়, এই শ্রেণীবিন্যাসের ধাপগুলো আমরা একটু দেখবো। শ্রেণীবিন্যাসের 7টি ধাপ আছে, একটু খেয়াল করো। রাজ্য 1, রাজ্য, ফাইলাম বা ডিভিশন, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা এখানে 7টা ধাপ দেখতে পাচ্ছি। এই দিয়ে শ্রেণীবিন্যাসের একটি একক বলা হয়, আর শ্রেণীবিন্যাসের একটি একককে বলা হয় ট্যাক্সন। তো এবার আমরা আসব শ্রেণীবিন্যাসের যে কিভাবে করা হয়, অর্থাৎ দ্বিপদ নামকরণ কিভাবে করা হয় আমরা এটা একটু দেখবো। দ্বিপদ নামকরণটা কি আমাদের আগে জানতে হবে এটা। অর্থাৎ কোনো জীবের যে দুটি নাম থাকে, একটা হলো প্রজাতি আর একটা হলো গণ। গণ এবং প্রজাতি নিয়ে যে নামকরণ সেটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। যেমন তোমরা একটু দেখো, গোলালুর বৈজ্ঞানিক নাম হলো সোলেনাম টাবিরুসাম। এই যে সোলেনাম এটা হলো গণ, আর টাবিরুসাম এটা হলো স্পেসিস বা প্রজাতি। তার মানে গণ এবং প্রজাতি নিয়ে যে যে দুটি নাম নিয়ে নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ, বা ইংলিশে বলা হয় এটাকে বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবার আসবো যে দুইটা সংস্থা নাম জানবো, যারা আইসিবিএন এবং আইসিজেডএন, যারা কি করে থাকে উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করে থাকে। যেমন আইসিবিএন এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, আর প্রাণীর নামটা হলো, প্রাণীর যে নামকরণ করে থাকে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেড। এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস স্পেসিয়াস প্লান্টারাম বইটি রচনা করেন। তাহলে আমাদের জানতে হবে স্পেসিস প্লান্টারাম বইটি কে রচনা করেছেন? কেরুলাস লিনিয়াস। এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং
গণ ও প্রজাতির সংজ্ঞা দেয়। এবার আসি জীবের যে নামকরণ, বিপদ নামকরণ হবে তার কিছু নিয়ম আছে, নিয়ম নীতিগুলো আমরা একটু দেখি। যে নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, অর্থাৎ আমরা যে সাইন্টিফিক নেমটা করবো সেটা ল্যাটিন ভাষায় হতে হবে। তারপর বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, একটা হলো প্রথমটির নাম হলো গণ, দ্বিতীয়টির নাম প্রজাতি। আমি একটু আগে বলেছি, যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম লেবিউ রুহিতা, লেবিউটা হলো গণ, রুহিতা হলো প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে, অর্থাৎ ইউনিক হতে হবে, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই, অর্থাৎ একটা নাম দুইটা জীবের জন্য কখনোই হবে না। তারপর আছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হবে, বাকি অক্ষরগুলো কি ছোট অক্ষরের হবে। হ্যাঁ, যেমন এলিয়াম স্যাপা বা পেঁয়াজের বৈজ্ঞানিক নাম, এটা দেখো এটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার, বাকিগুলো কিন্তু ছোট। প্যান্থেরা টাইগ্রিস সিংহের, প্যান্থেরা লিউ সিংহের বৈজ্ঞানিক নাম। তারপর আছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক করে লিখতে হবে। যদি কম্পিউটারে মুদ্রণ করা হয় সেটা ইটালিক, অর্থাৎ একটু বাঁকা করে লিখতে হবে। হ্যাঁ, আর যদি হাতে লিখি আমরা, হাতে লিখলে নিচে দাগ দিতে হবে, অর্থাৎ গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা ভাবে দাগ দিতে হবে হাতে লিখলে। তারপরে আছে আরেকটা নিয়ম, যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে অগ্রাধিকার আইন, যে আগে নামকরণ করবে তার নামটাকে গৃহীত হবে। এবং যিনি প্রথম কোনো বৈজ্ঞানিক জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল চৌক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংযোজন করতে হবে। যেমন একটু খেয়াল করো, হোমোসেপিয়েন্স হলো মানুষের বৈজ্ঞানিক নাম, সেখানে এল আছে বড় অক্ষরে এবং 1758 লেখা আছে, তার মানে লিনিয়াস 1758 সালে নামকরণটা করেছেন। হম, ওরা যা সেটাই বা লিনিয়াস 1753। এরকম ভাবে কিন্তু আমরা যে দৈনন্দিন ভাবে পড়াশোনার সময়, গবেষণার সময় আমরা এগুলো কি দিই না, এই মানে বিজ্ঞানীর নামের অংশ এবং সালটা আমরা দিই না, শুধু সাইন্টিফিক নেমটাই আমরা লিখি। তারপর দেখাবো কয়েকটি জীবের বৈজ্ঞানিক দ্বিপদ নামকরণ, এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, পরীক্ষাতে এখান থেকে আসবেই, ধরে রাখো, এসএসসি ফাইনাল পরীক্ষা অথবা এই যে ভর্তি পরীক্ষায়। যেমন ধানের ওরাইজা স্যাটাইভা, পাটের ক্ষেত্রে কোরকোরাস ক্যাপসুলারিস, আম মেনজিফেরা ইন্ডিকা, কাঁঠালের ক্ষেত্রে আছে আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলার বৈজ্ঞানিক নিমফে নোরচুলি, জবার হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণু, ভিব্রিও কলেরা, মেলিরা জীবাণু, প্লাজমোডিয়াম ভিভেক্স। আর সোনার আছে পেরিপ্লানেটা আমেরিকানা, মৌমাছি এপিস ইন্ডিকা, ইলিশের টেনুয়া লুসা ইলিশা, প্রুবেন, বুফোমিলানুস স্ট্রিকটাস। তারপরে আছে ডুয়েল, অপসাইকাস ক্যাপসুলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থার টাইগ্রিস। মানুষের হলো হোমো সেপিয়ান্স। তো এই ছিল প্রথম অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটা, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষা নটরডেম সেন্ট জোসেফ হলি ক্রস কলেজের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা এই পর্যন্তই, এটা ছিল আমার প্রথম ভিডিও। এরপরে ভিডিওটা অবশ্যই দেখবে এবং দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।